একটা সময় ছিল যখন ভারতের প্রতিরক্ষা শক্তির আলোচনা মানেই ছিল বিদেশ থেকে কত অস্ত্র কিনল ভারত, কত ফাইটার জেট এলো ফ্রান্স থেকে, কত মিসাইল কিনলো রাশিয়া থেকে, কত হেলিকপ্টার এলো আমেরিকা থেকে। কিন্তু 2026-এর জুলাই এবং আগস্ট, এই প্রায় 1.5 মাসের পরিসংখ্যান সেই ছবিটাই কিন্তু বদলে দিচ্ছে। কারণ ভারত এবার শুধু অস্ত্র কিনছে না, ভারত তৈরি করছে নিজের মিসাইল, নিজের এয়ার ডিফেন্স, নিজের ড্রোন, নিজের ওয়ারশিপ, নিজের এয়ারবোর্ন সার্ভেলিয়েন্স সিস্টেম। চমকে যাচ্ছেন তো? না, এটা কোনো গল্প কাহিনী নয়, এটা বাস্তব। মাত্র 1.5 মাসের পরিসংখ্যানই বলে দিচ্ছে ভারত ঠিক কোন পথে এগোচ্ছে। যে দেশ একসময় বিশ্বের অন্যতম বড় আর্মস ইম্পোর্টার ছিল, সেই ভারত এবার অন্য দেশকে ব্রহ্মোস আর অ্যাস্ট্রা মিসাইল বিক্রি করছে। তাই এখন প্রশ্নটা শুধু এটা নয় যে ভারত কি কিনছে, বরং প্রশ্ন হলো প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত কি বানাচ্ছে আর কি বিক্রি করছে। জুলাই থেকে আগস্ট, গত 1.5 মাসে ভারত আত্মনির্ভরতার পথে কিভাবে এগিয়েছে, ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন প্রপোজাল কতটা গুরুত্বপূর্ণ, কি রয়েছে সেখানে, লয়টারিং মিউনিশন সিস্টেম কি, কোন কোন দেশীয় কোম্পানি তৈরি করছে অস্ত্র, ড্রোনের জগতে কিভাবে নজির গড়ছে ভারত। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। শুরুতেই আসা যাক সবচেয়ে বড় সংখ্যাটায়, আর সেই সংখ্যাটা হলো 52,000 কোটি। গত 3রা জুলাই ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল প্রায় 52,000 কোটি টাকার বিভিন্ন ডিফেন্স অ্যাকুইজিশন প্রপোজাল, এই অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি বা AON দিয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এই AON মানে চূড়ান্ত কোনো চুক্তি নয়, এটি ওই প্রক্রিয়মেন্ট প্রসেসের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক অনুমোদন। আর এই 52,000 কোটি প্যাকেজে যে অস্ত্রগুলোর অনুমোদন হয়েছে, সেগুলোর দিকে তাকালেই বোঝা যায় যে ভারতের যুদ্ধ প্রস্তুতির ফোকাস ঠিক কোথায় রয়েছে। ভারতীয় সেনার জন্য রয়েছে আকাশ তরঙ্গ, MPATGM, MRSAM, V-Swords, ট্যাঙ্ক অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম এবং জেট বেস কামিকাজে ড্রোন সিস্টেম। এখানে একটা বিষয় পরিষ্কার, তা হলো ভারত শুধু ট্যাঙ্ক বা মিসাইল কিনছে না, ভারত তৈরি করছে একটি মাল্টি লেয়ার ব্যাটলফিল্ড প্রোটেকশন সিস্টেম। আসুন এই গোটা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, এগুলো কোনটি কি কাজে লাগে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আসি ওই আকাশ তরঙ্গে। নামটা মিসাইলের মতন শোনালেও এটি মূলত একটি অ্যান্টি ইউএভি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। সহজ করে বোঝালে বোঝা যায়, ধরুন কোনো শত্রু ড্রোন আকাশে উঠছে, সেটিকে শুধু মিসাইল দিয়ে ধ্বংস করার চেষ্টা নয়, ড্রোনটির কমিউনিকেশন বা নেভিগেশনের সঙ্গে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে মোকাবেলা করার ক্যাপাবিলিটি রয়েছে এই আকাশ তরঙ্গে। দেখুন, আজ কিন্তু যুদ্ধের ধরন একেবারেই বদলেছে। আজকের যুদ্ধক্ষেত্রে ছোট ড্রোনই অনেক সময় সবচেয়ে বড় বিপদ। কারণ একটা বড় ফাইটার জেট তৈরি করতে কোটি কোটি টাকা লাগে, কিন্তু একটি ছোট্ট অ্যাটাক ড্রোন তুলনামূলকভাবে অনেক সস্তা। তাই বর্তমানে যুদ্ধের ইকুয়েশন বদলে গেছে। আকাশ তরঙ্গ রেডিও ফ্রিকোয়েন্সি স্নাইপার ব্যবহার করে শত্রু ড্রোনের যোগাযোগের সংকেত বা সিগন্যাল খুঁজে বের করে। পাশাপাশি আবার আকাশে থাকা একাধিক শত্রু ড্রোন বা ইউএভি একসঙ্গে ট্র্যাক করতে পারে এবং জিপিএস ও অন্যান্য নেভিগেশন সিগন্যাল জ্যাম বা বন্ধ করে ড্রোনের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে। আর এর ফলে কোনো গুলি বা মিসাইল না ছুড়েই শত্রু ড্রোনকে একেবারে মাঝ আকাশে অকেজো বা ধ্বংস করে দিতে পারে। আকাশ তরঙ্গে রয়েছে সোয়ার্ম ড্রোন মোকাবেলার ক্ষমতা, যার ফলে একসঙ্গে দলবদ্ধভাবে আসা একাধিক ড্রোনের আক্রমণ একযোগে প্রতিহত করতে সক্ষম ভারতের তৈরি এই অ্যান্টি ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমটি। এই আকাশ তরঙ্গের পরেই রয়েছে MPATGM,
যার ফুল ফর্ম হলো ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। সহজ করে বললে এটি এমন একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম যা একজন বা একটা ছোট্ট দল অতি সহজেই বহন করতে পারে, কারণ এর ওজন মাত্র প্রায় 14.5 কেজি। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের ট্যাঙ্ক যদি সামনে এগিয়ে আসে, তখন ইনফ্যান্ট্রি ইউনিট দূর থেকে গাইডেড মিসাইল ব্যবহার করে সেই ট্যাঙ্কে আঘাত করতে পারে। অর্থাৎ ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াইয়ের বাইরেও ইনফ্যান্ট্রির হাতে থাকবে পাওয়ারফুল অ্যান্টি আর্মার পাঞ্চ। আপনাদের এখানে জানিয়ে রাখি, একেবারে দেশীয় প্রযুক্তিতে এই আকাশ তরঙ্গের মতন MPATGMও কিন্তু তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। এরপর রয়েছে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, মানে ওই MRSAM। এর কাজ হলো আকাশ থেকে আসা বিভিন্ন থ্রেট মোকাবেলা করা। মিডিয়াম রেঞ্জ বলা হলেও এটির সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তুকে কিন্তু আঘাত হানতে পারে। ফাইটার জেট, হেলিকপ্টার, ড্রোন বা গাইডেড বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম। সবথেকে গুরুত্বপূর্ণ হলো MRSAM এর কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম লক্ষ্যবস্তুর শত্রু না মিত্র তা যাচাই করতে পারে এবং দূরত্বের হিসেব করে লক্ষ্যবস্তুকে ধাওয়া করে নিখুঁতভাবে ধ্বংস করে। ভারতের DRDO এবং ইসরায়েলের ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে এটি তৈরি করা হয়েছে। তালিকায় থাকা VSHORS হলো ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ একেবারে কাছের আকাশ সীমায় এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোনের মতন থ্রেটগুলোকে মোকাবেলা করার জন্য এটি তৈরি করা হয়েছে। মাত্র 6 কিলোমিটার দূরে থাকা এবং প্রায় 3.5 কিলোমিটার উঁচুতে থাকা শত্রু বিমান বা ড্রোন ধ্বংস করতে পারে এটিও তৈরি করেছে ওই ভারতের DRDO। অর্থাৎ গত 3রা জুলাই ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল যে প্রায় ওই 52,000 কোটি টাকার প্যাকেজের কথা বলেছিল বা অনুমোদন করেছিল, তার কারণটা কিন্তু পরিষ্কার। তবে এখানেই শেষ নয়। ভারতের এয়ার ডিফেন্সের সবচেয়ে বড় বিষয়টি হলো প্রজেক্ট কুশা। গত 23শে জুলাই ওড়িশার APJ আব্দুল কালাম আইসল্যান্ড থেকে DRDO সফলভাবে এই কুশা লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলের প্রথম টেস্টটি করেছে। আপনাদের অনেকেই ওই S-400 এর কথা শুনেছেন। কুশা হলো সেই S-400 এর ভারতীয় সংস্করণ। DRDO তৈরি করেছে এই মিসাইলটি, যা মূলত আকাশ সুরক্ষার ঢাল বলা যেতে পারে, কারণ এটি শত্রু দেশের যুদ্ধবিমান এবং ফাইটার জেট সহজে আকাশেই ধ্বংস করতে পারে। রেডারে সহজে ধরা পড়ে না এমন স্টেলথ ফাইটার জেট এবং অ্যাডভান্স এওয়াক্স বিমান শনাক্ত করে তা গুড়িয়ে দিতে পারে। আবার ক্রুজ মিসাইল, ড্রোন এবং নিখুঁত আঘাত হানা অস্ত্র বা গাইড করা বোমা মাঝপথেই আটকে দিতে পারে। একসঙ্গে অনেকগুলো লক্ষ্যবস্তুকে ট্র্যাক করা এবং ধ্বংস করার ক্ষমতাও রাখে এই কুশা। এতে মূলত 3 ধরনের মিসাইল ভ্যারিয়েন্ট বা বুস্টার ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে ML, যার রেঞ্জ প্রায় 150 কিলোমিটার, M2 যার রেঞ্জ প্রায় 250 কিলোমিটার এবং M3 যার রেঞ্জ 350 থেকে 400 কিলোমিটার। ভারতীয় প্রযুক্তি এবং ভারতের তৈরি এই সমস্ত যুদ্ধাস্ত্র শুধু ভারতের সেনাবাহিনীকে শক্তিশালী করছে না, তার পাশাপাশি অন্য দেশে অস্ত্র বিক্রি করার সুযোগও তৈরি করে দিচ্ছে। ভারত যে শুধু অস্ত্র ইম্পোর্ট করে এই ধারণা কিন্তু এবার বদলাতে শুরু করেছে। আজকের ভারত নিজের দেশে তৈরি অস্ত্র এক্সপোর্ট করে, যা ভারতের কোষাগারকেও শক্তিশালী করে তুলছে। জানেন কি, এই আগস্টেই ভারতীয় সেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ক্ষমতা বাড়াতে 1577 কোটি টাকার একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। জানেন কি, DRDOর সেন্টার ফর এয়ারবোর্ন সিস্টেম নয়াদিল্লি AI ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড এবং আহমেদাবাদের আদানি ডিফেন্স সিস্টেম অ্যান্ড টেকনোলজিসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। কি আছে সেই সমস্ত চুক্তিতে? দেখুন, আপনাদের এতক্ষণ যা বলেছি সেই সমস্ত ঘটনা কিন্তু ঘটেছে ওই জুলাই মাস থেকে 17ই আগস্টের মধ্যে। মানে গত 1.5 মাসে আত্মনির্ভরতার পথে ভারত অগ্রসর করেছে কিভাবে, সেটা লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি ভারত প্রতিরক্ষার কোন কোন দিকে আত্মনির্ভর হয়ে উঠছে সেটাও লক্ষ্য করবেন। এবার আপনাদের একটি ভয়ঙ্কর টেকনোলজির কথা বলব।
চলতি এই আগস্টেই ভারতীয় সেনার জন্য প্রায় 1577 কোটি টাকার লয়টারিং মিউনিশন সিস্টেমের চুক্তি করা হয়েছে। ভাবছেন সেটা আবার কি, তাই তো? আসলে এই চুক্তির আওতায় টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এবং নিবে প্রাইভেট লিমিটেডের থেকে মোট 84টি লয়টারিং মিউটেশন সিস্টেম এবং 840টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা সুসাইড ড্রোন কেনা হচ্ছে। আগামী 12 মাসের মধ্যে এই সরবরাহ সম্পূর্ণ হবে। প্রশ্নটা হলো, এই লয়টারিং মিউনিশন সিস্টেমটা কি? দেখুন, আগেই বলেছি একটি ভয়ঙ্কর টেকনোলজি। এই লয়টারিং মিউনিশন সিস্টেম হলো এক ধরনের ড্রোন এবং মিসাইলের মিশ্রণ, যাকে সাধারণ ভাষায় কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোন বলা হয়। এর মূল উদ্দেশ্য হলো শত্রুর উপর নজর রাখা এবং শত্রুকে খুঁজে নিয়ে তাকে ধ্বংস করা। একটু সহজ করে বলি, তাই তো? ওই কামিকাজে ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রের আকাশে চক্কর কাটে, মানে ওই লোটারিং করে। এই ঘুরে বেড়ানোর লক্ষ্য হলো বা উদ্দেশ্য হলো শত্রুকে খুঁজে বের করা। এর সাথে থাকা ক্যামেরা এবং সেন্সারের মাধ্যমে শত্রুকে খুঁজে পেলেই প্রথমে ড্রোনটি তার লক্ষ্য স্থির করে এবং নিজেই তার ওপরে একেবারে আছড়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়। মানে আত্মঘাতী হামলা চালায় ড্রোনটি। অর্থাৎ একই সময়ে ভারত ড্রোন তৈরি করছে, আবার ড্রোন ডিটেক্ট করছে এবং ড্রোন দিয়ে অ্যাটাক করার ক্ষমতাটাও বাড়াচ্ছে। এটাকেই এখন মডার্ন ওয়ারফেয়ার বলছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আর এই সব কিছুই একদিকে যেমন দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে, তেমন আবার ভারতের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন শিল্পকেও শক্তিশালী করে তোলা হচ্ছে। কারণ আগেই বলেছি, এই কামিকাজে ড্রোনগুলো তৈরি করছে ভারতেরই দুটো বেসরকারি সংস্থা। আসুন এবার একটু প্রযুক্তির অন্য আরেকটি দিকে লক্ষ্য রাখা যাক। কারণ যুদ্ধবিমান যতই শক্তিশালী হোক, শত্রু কোথায় এবং কত দূরে রয়েছে, কোন দিকে এগোচ্ছে, এই সমস্ত তথ্য যদি না থাকে, তাহলে লড়াইয়ের ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায়। আর এখানেই আসে AEWC, যার ফুল ফর্ম হলো এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল। সহজ কথায় বললে আকাশে উড়ন্ত কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, যাকে আকাশের চোখও বলা হয়। এটি অনেক দূর থেকে শত্রু দেশের বিমান, মিসাইল, ড্রোন এবং যুদ্ধ জাহাজ খুঁজে বের করে। একই সঙ্গে এটি নিজের দেশের যুদ্ধ বিমানগুলোকে যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইমে গাইড করে এবং লক্ষ্য ঠিক করে দেয়। দেখুন, মাটিতে থাকা যে রাডার সিস্টেম রয়েছে, সেই রাডার সিস্টেমগুলো কিন্তু অনেক সময় পৃথিবীর বক্রতার কারণে অনেক দূর পর্যন্ত দেখতে পায় না, কিন্তু আকাশের উড়ন্ত বিমান অনেক বেশি এলাকা কভার করতে পারে। অর্থাৎ এটি যুদ্ধক্ষেত্রের আকাশে উড়তে থাকা একটি বিমান, যা শত্রুদের তথ্য সংগ্রহ করে এবং নিজের দেশের সেনাকে সেই তথ্য প্রদান করে। ডিআরডিওর সেন্টার ফর এয়ারবোর্ন সিস্টেমস দিল্লির AI ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের সঙ্গে 6টি A321 বিমানকে বাণিজ্যিক থেকে পরিবেশ বান্ধব কনফিগারেশনে রূপান্তরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা পরবর্তীতে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল MK2 প্রোগ্রামে উন্নয়ন এবং উৎপাদনের পথ প্রশস্ত করবে। আর এই মিশন সিস্টেমগুলোর জন্য ডেভেলপমেন্ট কাম প্রোডাকশন পার্টনার হিসেবে আবার ওই আহমেদাবাদের আদানি ডিফেন্স সিস্টেম অ্যান্ড টেকনোলজিসের সঙ্গেও একটি পৃথক চুক্তিও স্বাক্ষর হয়েছে। এবার আসি বহুল আলোচিত রাফাল প্রসঙ্গে। আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনার জন্য আরও 114টি রাফাল নেওয়ার কিন্তু প্রক্রিয়া চলছে। আর এক্ষেত্রেও ভারতে উৎপাদন এবং প্রযুক্তিতে অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ শুধু ফ্রান্স থেকে আমরা বিমান কিনবো এমনটা নয়, ভারতের লক্ষ্য হলো ভারত বিমান কিনবে, আবার ভারতেই অনেকটা তৈরিও করবে। আর এখানেই আসছে ভারতের ডিফেন্স অ্যাভিয়েশনের সবচেয়ে কঠিন প্রশ্ন, আর তা হলো ওই ইঞ্জিন। একটি যুদ্ধ বিমানের সবচেয়ে জটিল প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো তার ইঞ্জিন। আপনাদের জানায়, গত 14ই আগস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ব্রিটিশ অ্যারোস্পেস জায়ান্ট রোলস রয়েস ভারতের 5ম প্রজন্মের অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট কর্মসূচির জন্য একটি সার্বভৌম দেশীয় কম্ব্যাট ইঞ্জিন ডিজাইন, বিকাশ এবং তৈরির উদ্দেশ্যে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করা হয়েছে,
যার অর্থ হলো দুই কোম্পানি মিলে ভারতে একটি বিশেষ অ্যারোস্পেস গ্যাস টারবাইন কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা করছে, যা শক্তি এবং প্রপালশন প্রযুক্তির উৎকর্ষ কেন্দ্র হিসেবে কাজ করবে। এই কেন্দ্রটির মাধ্যমে ইঞ্জিনের ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, টেস্টিং এবং দীর্ঘমেয়াদী লাইফ সাইকেল সাপোর্ট দেওয়া হবে। অর্থাৎ এখানেও ভারতের ওই আত্মনির্ভরতাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি প্রতিরক্ষা ক্ষেত্রে এবার সমুদ্রের দিকে একটু লক্ষ্য রাখা যায়, তবে সেখানেও দেখা যাচ্ছে গত এই 1.5 মাসের মধ্যেই ভারতীয় নৌবাহিনীর মুকুটে যুক্ত হয়েছে 2টি নতুন পালক। গত জুলাই মাসেই ভারতীয় নৌবাহিনীতে 2টি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ বা প্ল্যাটফর্ম যুক্ত হয়েছে। একটি হলো ষষ্ঠ প্রজেক্ট 17A স্টেলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি, যা গত 11 জুলাই বিশাখাপত্তনম থেকে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে। আবার 22 জুলাই কারওয়ার থেকে যুক্ত হয়েছে দ্বিতীয় মাহি শ্রেণীর অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট INS মালভান। প্রথমটি মানে ওই INS মহেন্দ্রগিরি হলো অ্যাডভান্স ইন্ডিজেনাস স্টেলথ ফ্রিগেট, যা তৈরি করেছে মুম্বাইয়ের মাজাগান ডক শিপ বিল্ডার্স লিমিটেড। এর বিশেষত্ব হলো এটি আধুনিক স্টেলথ প্রযুক্তির কারণে রাডার এড়িয়ে চলতে পারে। আর দ্বিতীয়টি মানে INS মালভান, এটি হলো একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট, যা তৈরি করেছে আবার কোচির কোচিং শিপইয়ার্ড লিমিটেড। এর বিশেষত্ব হলো এটি জলের নিচে নজরদারি চালাতে পারে এবং গভীর জলে শত্রুর সাবমেরিনে হামলা চালাতে পারে। আপনাদের আগেই বলেছি যে আজকের ভারত শুধু অস্ত্র আমদানি করছে না, উল্টে অস্ত্র বিক্রি করছে। সেক্ষেত্রে গত 7 জুলাই ইন্দোনেশিয়ার সঙ্গে ব্রহ্মস মিসাইল নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উপস্থিতিতে ইন্দোনেশিয়া এবং ভারতের মধ্যে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল সিস্টেম সংক্রান্ত চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে 2022 সালে ফিলিপিন্স ভারতের সঙ্গে প্রায় 37.5 কোটি মার্কিন ডলারের একটা চুক্তি করেছিল। এরপর আবার ভিয়েতনামের সঙ্গেও ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ নিয়ে দীর্ঘ আলোচনা এবং চুক্তি সম্পন্ন হয়েছে। তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের অস্ত্র বিক্রির চুক্তি হলো, যা ভারতকে অস্ত্র বিক্রির বাজারেও একেবারে ওপর সারিতে নিয়ে এসেছে। আবারও বলছি, এই তথ্যগুলো কিন্তু গত 1.5 মাসের অগ্রগতির একটা ছবি। অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 17 তারিখের মধ্যে এই এতগুলো ঘটনা ঘটেছে ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে। আর এখান থেকে একটা বিষয় পরিষ্কার, ভারত ঠিক কোন পথে এখন এগোচ্ছে। আত্মনির্ভর ভারত আজ শুধু আরও একটি স্লোগান নয়, গত কয়েক বছরে ভারত এই স্লোগানকে বাস্তবে রূপায়িত করতে অনেকটা পথ এগিয়ে গেছে। আগামীতে তাই ভারতের সুপার পাওয়ার হয়ে ওঠার পথটাও কিন্তু প্রশস্ত হয়েছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এখন দেখার ভারত আগামীতে আরও কতটা পথ অগ্রসর হয়। আজ এ পর্যন্তই, নমস্কার।